হ্যাঁ, গত কয়েক সপ্তাহ আগে ইউটিউবার এবং সাংবাদিক ইলিয়াস হোসেন একটা ভিডিও করেছেন এবং সেটা উনি বিভিন্ন তার চ্যানেলে আপলোড করেছেন পিলখানা হত্যাকাণ্ডের ঘটনাসমূহ বোঝানোর জন্য। তো এটা ভিডিওটা দেখার পরে আমার কাছে মনে হলো যে এটা একটা অতিরঞ্জিত এবং তার কিছু মন গড়া বক্তব্যের মাধ্যমে এই প্রকৃত খুনি যারা বিডিআর হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদেরকে ছেড়ে দেওয়া কিংবা শাস্তি লঘু করার একটা অপপ্রয়াস কিংবা এটা একটা পক্ষপাতমূলক ভিডিও বলে মনে হয়েছে। এবং এখানে সেনা কর্মকর্তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে যে সেনা কর্মকর্তারা বিডিআর হত্যাকাণ্ডে হত্যাকাণ্ডের শিকার হলো এবং তাদেরকেই উদরপিণ্ডি বিদর ঘরে দেওয়ার মতো একটা ভিডিও বানিয়ে তাদেরকেই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কিংবা তারা জানতো কিংবা তারা চক্রান্তের অংশ এই জাতীয় বক্তব্য দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেটা আমার কাছে মনে হয়েছে যে একজন বিবেকবান মানুষের পক্ষে এটা করা উচিত নয়। এখানে প্রথমে মনে রাখতে হবে যে সেনা কর্মকর্তারা এই হত্যার কাণ্ডের সঙ্গে জড়িত থাকতো তাহলে যে সমস্ত অফিসার ওখানে গিয়েছিল তারা ওখানে না গিয়েই বিভিন্ন অজুহাত দেখিয়ে তারা কোনো কাজে ব্যস্ত থাকতে পারতো কিংবা সেদিন দরবার হলে যেত না। আমরা বিভিন্ন হত্যাকাণ্ডের সময় জাতীয় পর্যায়ে কিংবা যে সমস্ত গুরুত্বপূর্ণ হত্যাকাণ্ড দেশে ঘটেছিল অতীতে তা আমরা দেখেছি যে যারা হত্যাকারী যারা পরিকল্পনাকারী তারা কখনো সিনে থাকে না, তারা সবসময় হত্যাকাণ্ড ঘটানোর জন্য কিছু উপঘটক সাথে রাখে এবং তারা নিজেরা হয়তো বিদেশে চলে যায় অথবা অন্য জায়গায় থাকে কিংবা তারা টাকা দিয়ে কাজটা করায়। তো এখানে যদি অফিসাররা নিজেরাই জড়িত থাকতো তাহলে সেক্ষেত্রে তারা নিজেরা না গিয়ে ঘটনাটা অন্যভাবে ঘটানোর চেষ্টা করত। তো এভাবে বোঝা যায় যে এটা একটা অমূলক কিংবা একটা দায়িত্বহীনভাবে দোষ চাপিয়ে দেওয়ার অপপ্রয়াস বলেই মনে হয়। দ্বিতীয়ত, যে সমস্ত সেনা কর্মকর্তারা বাহিরে ছিল তাদেরকেও দোষারোপ করা হচ্ছে যে ওনারা সঠিক মতো ইচ্ছা করে সৈন্য প্রেরণ করতে দেননি অথবা র্যাবকে প্রবেশ করতে দেননি অথবা সেনাবাহিনীর কোনো ব্রিগেড অথবা ব্যাটালিয়ন ওখানে উপস্থিত ছিল তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। আসলে প্রকৃতপক্ষে সেনাবাহিনীর কমান্ড কিন্তু চলে হচ্ছে একজনের কর্তৃত্বে, সেনাবাহিনীর প্রধান যদি সেরকম গুরুত্বপূর্ণ ঘটনা হয়। এখানে সেনাবাহিনীর প্রধান জেনারেল মঈনুল আহমেদ ছিলেন, তিনি যে নির্দেশনা দিবেন যে আক্রমণ করো অথবা ঢুকে পড়ো অথবা তোমরা অপেক্ষা করো সেটা তার সিদ্ধান্ত। হঠাৎ করে একজন মধ্যম সারির কর্মকর্তা কিংবা সিও কিংবা ব্রিগেড কমান্ডার যিনি ওই ঘটনাস্থলে উপস্থিত হলেন তিনি কিন্তু সার্বক্ষণিকভাবে তার টেলিফোনের মাধ্যমে যোগাযোগে থাকেন এবং তিনি বলেন যে আমি এই অবস্থাতে আছি, আমি এখন ঢুকতে পারবো কি পারবো না কিংবা যুদ্ধে জড়াবো কিংবা ফায়ার করবো কি করবো না। এটা কিন্তু সেনাবাহিনীর একটা নিয়ম, উনি হঠাৎ করে ব্যক্তিগত সব ক্ষমতা নিতে পারেন না, এটা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়। এটা তখন টিভিতে দেখানো হচ্ছে, লাইভ টেলিকাস্ট করা হচ্ছে বিভিন্ন চ্যানেলে, সেখানে এটা হঠাৎ করে একজন কর্মকর্তা এসে পড়লেও তাকে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে সেনাপ্রধানকে কিংবা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এবং সেনাপ্রধান জেনারেল মঈনুল আহমেদ তার বক্তব্য দিয়েছেন তিনি আবার বলার চেষ্টা করছেন যে তিনি প্রধানমন্ত্রীকে অবগত করছিলেন এবং প্রধানমন্ত্রী তাকে অপেক্ষা করতে বলছেন। তিনিও কিন্তু তার দায় আবার প্রধানমন্ত্রীর কাছে দিয়েছেন। সুতরাং এখানে সেনা কর্মকর্তারা দায়ী কিংবা যেমন জেনারেল সিনা ইবনে জামালি উনি সিজিএস ছিলেন, ওনাকেও বলা হয়েছে যে উনিও সিদ্ধান্ত দেয়নি, উনি তো সেনাপ্রধানকেই দেখাবে যে আমার উপরে ছিলেন সেনাপ্রধান, আমি স্যারকে জানিয়েছি এবং উনি আমাকে কোনো অনুমতি দেননি। তো এভাবে পরিস্থিতি মূল্যায়ন করা হয়েছে। এখন হয়তো আমরা কেউ বলতে পারি যে এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্তহীনতা থাকতে পারে, সেটা অন্য একটা দোষ, কিন্তু হত্যাকাণ্ডে জড়িত থাকা আর সিদ্ধান্তহীনতা দুই জিনিস। তাকে আপনি বলতে পারেন যে সে সিদ্ধান্ত সঠিক সময় দিতে পারে নাই, যার জন্য এতজন অফিসার মৃত্যুর মুখে
পড়ল। আবার অনেকে সেনা অফিসারদেরকে জড়িত করছে, তাদেরকে মনে হয় যে তারা এই যে বিভিন্ন দৃশ্যের যে আমি ওনাকে অমুক জায়গায় যেহেতু 44 রাইফেল ব্যাটালিয়ন বিদ্রোহ করেছে সুতরাং 44 রাইফেলের সিও দায়ী কিংবা 44 রাইফেলের অফিসাররা দায়ী, এই জাতীয় কথাবার্তাও বলা হয়েছে ভিডিওতে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এখন বিডিআর হেডকোয়ার্টারে কিন্তু অনেক সৈনিক ছিল, শুধু 44 ব্যাটালিয়ন ছিল না, ওখানে অনেক সৈনিক ছিল। এবং হেডকোয়ার্টারে যখন সৈনিকরা থাকে সেই সময় কিন্তু আপনার ডিজি মহোদয়, তারপর সেক্টর কমান্ডার, ডিওটি এবং ওখানে বড় বড় কর্মকর্তারা ছিলেন। সুতরাং সিওর কিন্তু একক কোনো ক্ষমতা থাকে না যে উনি সিদ্ধান্ত নেবে কিংবা উনি তার ব্যাটালিয়ন তার কন্ট্রোলে পুরোপুরি থাকে না। যখন একটা ইউনিট দূরে থাকে, যেখানে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকে না, তখন তার যে পাওয়ার থাকে, এক্সারসাইজ করার ক্ষমতা থাকে কিংবা সেই সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা থাকে, সেই ক্ষমতা কিন্তু যখন হেডকোয়ার্টারে থাকে তখন সেই ক্ষমতা কমে যায়। কারণ তাকে প্রতিনিয়ত তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হয় এবং তার কাছ থেকে ব্যাখ্যা দিতে হয়। তো এখানে সার্বিকভাবে যে অমুকে ছিল কিংবা ওনার পথের দায়িত্বে উনি ছিল, এই জাতীয় দোষারোপ করাটাও পুরোপুরি সমীচীন নয়। তবে এখানে ভিডিও দেখে মনে হয়েছে যে সমস্ত সেনা কর্মকর্তারাই যাদেরকে বক্তব্যতে আনা হয়েছে এবং যাদেরকে বক্তব্য দিতে বলা হয়েছে, তো এখানে তারা কোনো আর্থিক সুযোগ সুবিধা নিয়েছে কি না কিংবা তাদের মধ্যে কোনো বিডিআরের সন্তান আছে কি না, এটাও কিন্তু ভালো করে যাচাই বাছাই করে দেখা উচিত বলে আমি মনে করি। কারণ এখানে উনি উদ্দেশ্য প্রণোদিতভাবে বক্তব্য দিল নাকি সত্যিকারই সঠিক বক্তব্য দিল, এটাকেও যাচাই বাছাই করা উচিত। আর বিডিআর বিদ্রোহ এটা একটা নতুন ঘটনা কিন্তু না, ইতিপূর্বে 90-এর দশকে কিন্তু একবার বিডিআর বিদ্রোহ হয়েছিল এবং সেই বিডিআর বিদ্রোহের সময় সেটা লো স্কেলে ছিল। সেটা বিদ্রোহের সময় কোনো সৈনিক অফিসারকে হত্যা করেনি কিংবা এরকম কোনো হত্যাকাণ্ড ঘটে নাই দেখেই এটা হয়তো সেই পর্যায়ে থেমে গেছে কিংবা এটা দেশবাসী জানতে পারেনি কিংবা এটা কোনো পত্রিকা পেপারে আসে নাই কিংবা সেই সময় মিডিয়াও অত সচল ছিল না, যার জন্য সেই হত্যাকাণ্ড কিন্তু সেই বিদ্রোহ কিন্তু জানা যায়নি। তো তবে বিডিআরদের একটা যে চাহিদা ছিল যেটা পরে আমরা জানতে পেরেছি, সেটা হচ্ছে যে তারা তাদের বাহিনীতে পুলিশ এবং আনসারের আদলে ক্যাডার অফিসার তাদের একটা দাবি ছিল। এটা আমরা আগে কখনোই জানতাম না, কিন্তু বিদ্রোহ হওয়ার পরে জানতে পেরেছি যে তাদের দাবি ছিল। কারণ সেনা কর্মকর্তারা তাদের যেহেতু সেই সংস্থার পার্মানেন্ট অফিসার নয়, যার জন্য তাদের সঙ্গে যেটা বর্ডারে চুরিজারি কিংবা চোরাচালান হয়, সেখান থেকে আমাদের দেশের সব সৈনিক তো সৎ নয়, কিছু কিছু অসৎ সৈনিক আছে যারা এর সাথে জড়িতও থাকে। সুতরাং তারা কিন্তু প্ররোচিত করে যে তাদের বাহিনীর অফিসার হলে হয়তো তাদেরকে শাস্তি দিত না কিংবা সেনা কর্মকর্তা অনেকটাই নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকে এবং তারা কঠোর, এবং হঠাৎ করে একটা বাহিনীতে গিয়ে তারা সেখানে কঠোর অবস্থানেই থাকে, তারা ওর ঘুষ দুর্নীতির সঙ্গে জড়াতে চায় না। তো সেক্ষেত্রে হয়তো বা কিছু দুর্নীতিবাজ সৈনিক যারা এটার সঙ্গে জড়িত থাকতে চায়, তারা কখনোই সেনা অফিসারদেরকে বিডিআরে পছন্দ করবে না এবং তারা এই কারণেই হয়তো সেনা সদস্যদেরকে অপছন্দ করে বিডিআরের ক্যাডার বাহিনীর ক্যাডার সদস্যর পক্ষে ছিল। এছাড়া সেনা কর্মকর্তারাও যখন বিডিআরে যেত তখন অনেক সময় দেখা যায় যে তারা সেনাবাহিনীকেই হয়তো বা অনেক ক্ষেত্রে মুখের ভুলে অথবা তাদের আচার আচরণে অনেক সময় মনে হয়েছে যে বিডিআরের থেকে সেনাবাহিনীকে বেশি তারা পছন্দ করছে। এটা হয়তো তাদের একটা বিডিআর সদস্যদের চিন্তাভাবনার মধ্যে ছিল যে ওনারা সেনাবাহিনী থেকে এসেছে কিন্তু বিডিআরের থেকে সেনাবাহিনীকেই তারা এখনও বেশি পছন্দ করছে, এই জাতীয় একটা তাদের মনের মধ্যে হয়তো ক্ষোভ থাকতে পারে। আর এখানে এই যে ভিডিওটা বানানো হয়েছে সেই ভিডিওর মধ্যে কিছু অমূলক চিন্তাভাবনা দেখা গেছে। যেমন এক জায়গায় বলা হয়েছে যে হঠাৎ করে এক মহিলা অফিসারের বক্তব্য নিয়ে বলা হয়েছে যে হঠাৎ করে সেনাবাহিনী থেকে অনেক বিডিআরে পোস্টিং দেওয়া হলো, অনেক সংখ্যক, এবং কেন দেওয়া হলো এটা সে নাকি জিজ্ঞাসা করেছিল। বাস্তবে এটা তার কতটুকু সত্যনিষ্ঠ
কারণ যে সেনাবাহিনী থেকে প্রতিনিয়তই বিডিআর অফিসারকে পোস্টিং করা হয়, আবার পোস্টিং করে আবার কিছু ফেরতও আনা হয়। এটা একটা চলমান প্রক্রিয়া এবং বছরে 2 থেকে 3 বার, আমি যতটুকু জানি যে 2-3 বার পোস্টিং করা হয় এবং পোস্টিং শেষে তাদেরকে ফেরতও আনা হয়। তো সেখানে বিডিআরের বছরের শুরু ছিল জানুয়ারিতেই পোস্টিং করা হয়েছিল, যে অফিসারদেরকে তারা অত তড়িঘড়ি করে হয়তো জয়েন করেছে, কেউ হয়তো জয়েন করেনি, কিন্তু তাদেরকে হত্যা করার উদ্দেশ্যে পোস্টিং করা হয়েছিল বলে যে কথা বলা হচ্ছে, এটা কতটুকু যুক্তিসঙ্গত সেটা আপনারা বিবেচনা করবেন। কারণ যে এটা হঠাৎ করে 57 জন যে মারা গেল, তাদের মধ্যে তো আমি অনেককেই চিনি, ওনারা আমার অনেকে খুব আপন ছিলেন, কাছের ছিলেন। যেমন কর্নেল রকিব ছিলেন আমার সেক্টর কমান্ডার, কর্নেল আফতাব ছিলেন আমার ক্যাডেট কলেজের বড় ভাই, এছাড়া কর্নেল আক্তার ছিলেন, উনিও আমার বড় ভাইয়ের মতো। লেফটেন্যান্ট কর্নেল কায়সার ছিলেন, উনিও আমার খুবই কাছের ছিলেন। মেজর আজিজুল হাকিম, উনিও আমার একজন বড় ভাইয়ের মতো ছিলেন। তো এনারা তো 2 বছর কিংবা তার বেশি সময় ধরেই ছিলেন। তারা যে মারা গেছে তারা তো নতুন না, আমি জয়েন করেছিলাম, আমি জয়েন করার 1 বছর 3 মাস পরে ঘটনা ঘটে, 3 মাস কিংবা 4 মাস পরে। কিন্তু তারা কিন্তু আমার আগে থেকেই ছিলেন বিডিআরে। সুতরাং যারা মারা গেছে, যারা পোস্টিং হয়েছিল, এর সাথে খুব একটা যে সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। কারণ এই বিডিআরের পোস্টিংটা শুধুমাত্র একজন অফিসারকে আমি জানি, যিনি সেই দিন ঘটনার দিনে জয়েন করতে গেছিলেন, বিডিআর হেডকোয়ার্টারে জয়েন করতে গিয়ে উনি ওখানে মারা পড়েছেন। তো একটা ঘটনা, উনি সেদিন জয়েন করতে গেছিলেন, এটা হয়তো তার দুর্ভাগ্য, কিংবা উনি সেদিন ওখানে কেনই হয়তো বা আগের দিনে কিংবা পরের দিনে যেতে পারতেন, কিন্তু হয়তো বা উনি ওই দিনই গেছিলেন। এছাড়া যারা মারা পড়েছেন তাদের মধ্যে অধিকাংশই কিন্তু সেই সময় ছিলেন না, এবং অনেকে হয়তো সেই সময় বিডিআরও ছিলেন না। যেমন আমার একজন অধীনস্থ অফিসার, যিনি র্যাবে চলে গেছিলেন, উনি পুরস্কার নেওয়ার জন্য ওই দিন এসেছিলেন। উনি কিন্তু বিডিআরের সদস্য ছিলেন না সেই সময়, তিনি র্যাবের সদস্য ছিলেন। র্যাবের সদস্য হয়ে র্যাবের ইউনিফর্ম পরে এসেছিলেন, বাট দুর্ভাগ্যবশত উনিও মারা পড়েন। তো এইভাবে একটা ঘটনাকে বিভ্রান্তিকর কথাবার্তা বলার মাধ্যমে যেটা করা হচ্ছে সেটা কতটুকু বস্তুনিষ্ঠ এবং সত্যনিষ্ঠ সেটাও সবাইকে চিন্তা করতে হবে। ভিডিওতে আরেক জায়গায় বলা হয়েছে যে কিছু অফিসার শুরুতে দরবার হল থেকে বের হয়ে গেছিল, কিছু অফিসার কিছুক্ষণ পরে বের হয়ে গেছিল। তো যারা শুরুতে বের হয়ে গেছিল তাদেরকে খুঁজে বের করতে হবে, কিংবা তারা জড়িত ছিল, এই জাতীয় কথা বলা হচ্ছে। বাস্তবে কোনো অঘটন যখন ঘটে, যেমন যদি কোনো একটা বিল্ডিংয়ে আগুন লাগে, তখন কি হয়? সবাই কি একসঙ্গে দৌড় মারে না, কিছু যারা ভীত তারা প্রথমে দৌড় মারে কিংবা বের হয়ে দৌড় মারে, কিংবা কেউ হয়তো ওখানে দায়িত্বশীল, তিনি আগুন নেভানোর চেষ্টা করে, কিংবা কেউ হয়তো দায়িত্বশীল এবং সে ফায়ার ব্রিগেডকে ফোন করে, কিংবা কেউ হয়তো আবার ওখানে মূল্যবান জিনিসপত্র সরিয়ে নিতে হয়, কারণ অনেক ডকুমেন্ট থাকে, এই করতে গিয়ে অনেকে মৃত্যুমুখে পতিত হয় এ সমস্ত কাজ করতে গিয়ে। কিন্তু তার মানে এই নয় যে যিনি আগে দৌড় মেরে পালিয়ে গেল সে আগুন লাগানোর সঙ্গে জড়িত ছিল। এটা হচ্ছে ব্যক্তিগত বিহেভিয়ারের ব্যাপার। সে কতটুকু সাহসী, কিংবা সেই সময় কতটুকু মানসিক শক্তির অধিকারী ছিল, সেইটার উপর ভিত্তি করে সে তার কাজকর্ম করবে। এখানে যে প্রথমে পালিয়ে গেল বলে সে জড়িত ছিল, আর সে পালায় নাই বলে সে ওখানে ছিল। আর তাছাড়া একটা ঘটনা ঘটার সময় কিন্তু ডিজি মহোদয়ের একটা বিল্ডিংয়ে ভূমিকম্প হলে কিন্তু বিল্ডিংয়ের নেতাকে তাকে জিজ্ঞাসা করে, স্যার আমি কি বের হব, এই জাতীয় কিন্তু প্রশ্ন করার কোনো সুযোগ থাকে না। যখন একটা অঘটন ঘটে, আগুন লাগে কিংবা যখন ভূমিকম্প হয়, তখন যে যার মাথায় যেটা কাজ করে সেটাই করে। তখন কিন্তু তার বস কি বলবে কিংবা বসেরকে খুঁজে বের করে তারপরে জিজ্ঞাসা করে গিয়ে বের হব, এরকম কিন্তু তার মাথার মধ্যে সেই সময় চিন্তা আসে না। তার হঠাৎ করে যেটা মনে হয় সেটাই করে বসে। তো এখানে এটাকে সন্দেহের দৃষ্টিতে দেখা আমি মনে করি না যে ইলিয়াস সাহেব যেটা করছেন এটাকে এভাবে দেখা উচিত ছিল। ভিডিওর আরেক জায়গায় বলা হচ্ছে যে মেজর জেনারেল রফিক এবং কর্নেল শহীদ ওনারা এই বিষয়ে খুব সোচ্চার ছিলেন, তাই তাদেরকে হেলিকপ্টার বিধ্বস্ত দেখিয়ে মেরে ফেলা হয়েছে, এভাবে বলা হয়েছে। ষড়যন্ত্রমূলকভাবে তাকে হেলিকপ্টার বিধ্বস্ত করা হয়েছে। আসলে যতটুকু আমি জানি যে এখানে পিলখানাতে যে ঘটনাটা ঘটলো 25 তারিখে, তারপরে 27 তারিখে পরে যেটা হলো যে সেনাবাহিনী প্রধান একটা জেনারেলদের মানে সিনিয়র অফিসার অর্থাৎ ফরমেশন কমান্ডারদেরকে নিয়ে একটা মিটিং ডেকেছিলেন।
কারণ এত বড় ঘটনা ঘটার পরে স্বাভাবিকভাবে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে নিয়ে একটা মিটিং হবে, এটাই স্বাভাবিক। এবং উনি একটা মিটিং ডেকেছিলেন এবং কর্নেল শহীদ আমার বন্ধু ছিলেন, তিনি ওই দিন হেলিকপ্টার নিয়ে ঢাকা থেকে গিয়েছিলেন যশোরে গিয়ে জেনারেল রফিককে তুলে নিয়ে উনি যাওয়ার কথা ছিল ঘাটাইলে, সেখান থেকে আরেকজন জেনারেলকে তুলে নিয়ে উনি মিটিংয়ে আসার কথা ছিল। বাট দুর্ভাগ্যবশত পিলখানাতে উনি ওই ঘাটাইলে উনি পৌঁছানোর পরে ইলেকট্রিক তার নাকি উনি আটকে গেছিলেন এবং ওনার হেলিকপ্টারের কোনো একটা পাখা হয়তো ওখানে ধাক্কা লাগার কারণে পরবর্তীতে বিধ্বস্ত হয়, এবং এটাই আমরা সবাই জানি। এখন এটাকে ষড়যন্ত্রমূলকভাবে তাদেরকে হত্যা করা হয়েছে বলে যে চালানো হত্যাকাণ্ড বলা হচ্ছে, এইটা কতটুকু যুক্তিযুক্ত এটা আমার মনে হয় আপনাদের তদন্ত করে কিংবা আরও বিস্তারিত জানা উচিত। ভিডিওর এখানে কয়েকজন দায়িত্বহীন অফিসারকে যে অফিসারদের নিজেরাই ওখানে ছিল, একজন অফিসার বক্তব্য দিচ্ছে যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে তারই কলিগরা, অথচ যারা এখানে সবাই দেখলো যে এত শত শত বিডিআর সৈনিক অস্ত্র হাতে গুলি করে মেরে অফিসারদেরকে লাশের উপরে তারা আবার গুলি করলো কিংবা লাশকে হ্যস্ত করলো, এবং এভাবে যদি যেটা ভিডিও দেখেছে সবাই, এত কিছুর পরেও যদি অফিসারদেরকে দোষ দেওয়া হয়, তার মানে এটা হচ্ছে যে তাদেরকে প্রকৃত খুনিদেরকে বাঁচানোর প্রচেষ্টা, প্রকৃত খুনিদেরকে তাদের দোষটাকে লঘু করার প্রচেষ্টা, কারণ এর মাধ্যম দিয়ে প্রকৃত খুনিরা আড়াল পেয়ে যাবে। আর আরেকটা বিষয় যেটা যে সাংবাদিক ইলিয়াস যেটা বারবার বলতে চেষ্টা করছে যে বিডিআরের কোনো দোষ ছিল না, তাদেরকে বিভিন্নভাবে প্ররোচিত করা হয়েছে, তারা তো শিশু বাচ্চা ছিল না, এবং যদি এখানে সেনাবাহিনীর কর্মকর্তারা জড়িতই থাকতো তাহলে তো একটা মোটিভ থাকে। তো মোটিভটা কী ছিল যে এই হত্যাকাণ্ড ঘটানোর পরে আমি কি পাবো? আমি একটা হত্যাকাণ্ড ঘটানোর সঙ্গে অংশ নিলাম, নেওয়ার পরে কি আমি পদোন্নতি পাবো, আমি কি কোটি কোটি টাকা পাবো, অথবা আমাকে কি বিদেশে পাঠানো হবে, নাকি আমাকে বড় কোনো পুরস্কার দেওয়া হবে? তো এখানে যে সমস্ত অফিসারদেরকে নাম বলা হচ্ছে তাদের তো এই ঘটনার পরে কোনো এই পুরস্কার আমি দিতে আমার দৃষ্টিতে দেখি না, হয়তো আপনারা কেউ জানেন কি না আমি বলতে পারবো না, কিন্তু এখানে সেনাবাহিনীর প্রধান মঈনুদ্দিন আহমেদ থেকে শুরু করে সিআইএ যারা মেজর পর্যন্ত ছিলেন তাদেরকে আমি তো কাউকে পুরস্কৃত করা কিংবা এই ঘটনার কারণে যে সে তার একটা ব্যক্তিগত লাভ হচ্ছে এরকম কোনো কিছু আমার দৃষ্টিতে পড়ে নাই। তবে বিডিআরদের যে দাবি ছিল যে তারা তো ঠিকই তাদের এই 12 পয়েন্ট দাবি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিল, সুতরাং হত্যাকাণ্ডে যে তাদেরই মোটিভ ছিল এবং তাদেরই উদ্দেশ্য ছিল এটা তো প্রমাণিত হয়েছে। কারণ এখানে যদি সেনাবাহিনীর অফিসাররা জড়িত থাকতো তাহলে সেনাবাহিনীরও কিছু পয়েন্ট থাকতো কিংবা সেই সব অফিসারদের কিছু দাবি দেওয়া থাকতো কিংবা সেখানে কোনো তাদের কোনো লাভের কোনো অংশ থাকতো, কিন্তু বিনা লাভে একজন অফিসার হত্যার সঙ্গে জড়িত কোনো কারণ ছাড়া, এটা কি কোনোভাবে সাধারণ মানুষের পক্ষে চিন্তা করা সম্ভব? পিলখানায় সেদিন 107 জন অফিসার দরবার হলে ছিলেন বলে আমি জানতে পেরেছি, তবে এটা সঠিক নাও হতে পারে। তবে সেখান থেকে 57 জন অফিসার মারা গেছেন এবং বাকি 50 জন বিভিন্নভাবে বেঁচে আসছেন, এবং তাদেরকে এভাবে প্রশ্ন করে তাদেরকে জীবন দুর্বিষহ করা হয়েছে এবং তারা এখন অনেকেই পলায়ন এবং তারা মিডিয়ার সঙ্গে আসতে চায় না কিংবা তারা আত্মগোপনে থাকতে চায়, কারণ যে এটা তারা যে একটা ট্রমার মধ্যে ছিলাম আমরা যারা ছিলাম ওখানে, আমাদের 3 থেকে 4 মাস আমরা ঘুমাতে পারি নাই, কারণ প্রতি রাতে আমাদের মনে হতো যে এইখানে বোধহয় আবার বিডিআর আসলো। সেই ট্রমা থেকে বের হয়ে আবার এই সমস্ত ঘটনাগুলো ঘটার কারণে আমরা অনেকেই হয়তো এর মধ্যে জড়িত কিংবা এই সমস্ত শুনলে তাদের মাথা আবার খারাপ হয়ে যায়। তবে যে এখানে যে 50 জন মারা গেল, এই 50 জনের মৃত্যুকে অনেকে মনে হচ্ছিল বাকিরা কেন মারা গেল না। এখানে যদি 107 জনই মারা যেত তাহলে আমার মনে হয় কর্নেল কামরুজ্জামান যেটা বলেছেন তার ভিডিওতে যে যদি সবাই মারতো তাহলে জাতি হয়তো খুশি হতো, আমরা কেন 57 জন মারা গেল আর বাকি 50 বেঁচে গেলাম, এটাই হচ্ছে আমাদের দোষ। তো এখন দেখেন যে টাইটানিক কিন্তু ডুবে গেছিল, তখন তো সবাই মারা যায়নি। টাইটানিকের মতো গভীর সমুদ্রে ডোবার পরেও কিন্তু 700 জনের মতো আবার কিন্তু জীবিত উদ্ধার হয়েছিল।
এরকম কোনো জলোচ্ছ্বাস হইলে কিংবা আগুন হইলে কিংবা কোনো সাইক্লোন হইলে দেখেন উপকূলে প্রায় সাইক্লোন হয়, সেখানে কিন্তু সব লোক মারা যায় না। কোনো লঞ্চ ডুবি হইলে, জাহাজ ডুবি হইলে কিন্তু দেখেন বুড়িগঙ্গায় প্রায় লঞ্চ ডুবি হয়, কিন্তু কোনো বুড়িগঙ্গা না, এটা হয়তো মেঘনায় হয়, সেখানে কিন্তু সব লোক মারা কখনো যায়নি। তো কোনো একটা ঘটনা ঘটলে কিন্তু সবাই মারা যাবে এটা আশা করা যায় না, কিংবা এরকম ঘটনা নজির নাই। কিন্তু কোনো যুদ্ধে গিয়েও কিন্তু সব সৈনিক মারা যায়। স্বাধীনতা যুদ্ধের সময় অনেক যুদ্ধ হয়েছে, অনেক ব্যাটেল ফিল্ডে কিন্তু এক আক্রমণে গিয়ে হয়তো বা 30% 40% অফিসার সৈনিক মারা গেছে, কিন্তু বাকিরা কিন্তু জীবিত আসছে। কিন্তু তার মানে এই না যে যারা জীবিত আসে তারা দোষী। এখানে লঞ্চ থেকে ডুবে গেল, লঞ্চ ডুবে গেলে যারা বেঁচে গেছে তারা দোষী, লঞ্চ ডুবা জানতো। কিংবা কোথাও আগুন লাগলো, সেখানে 5 জন বেঁচে গেছে আর 5 জন মারা গেছে, তাই 5 জন জানতো। এই জাতীয় চিন্তা ভাবনা করা যে কেন বাঁচলো, এই জাতীয় অমূলক চিন্তা থেকে বাঁচার জন্য আবার অনেককে বিবৃতিও দিয়েছে। যেমন যারা বারবার প্রশ্ন করা হয়েছে যে আপনি কী করে বেঁচে গেলেন, সে তখন হয়তো বলতে চেষ্টা করছে যে আমি ডিজি সাহেবকে জেনারেল তারেকের সাথে কথা বলায় দিলাম ক্রেডিট নেওয়ার জন্য। কিংবা কেউ হয়তো বলছে আমি র্যাবকে বারবার ফোন করছি, আমাকে বলা হয়েছে যে আপনি কেন কি করলেন। তা আমি কি করব, কারণ ওখানে একটা ঘটনা, যখন এটা ঘটনাটা ঘটে তখন গোলাগুলি হচ্ছে এবং এটা সাধারণ কাণ্ডজ্ঞান সম্পূর্ণ মানুষ বুঝে যে এই জিনিসটা এখন জাতীয় টেলিভিশনে চলে গেছে এবং এটা স্ক্রল যাচ্ছে এবং এটা লাইভ দেখানো হচ্ছে। কারণ ঢাকা শহরের মাঝখানে গোলাগুলি হচ্ছে আর এটা কোনো জাতীয় মিডিয়ারা এটা কভার করতেছে না, এটা অসম্ভব ব্যাপার। তো সুতরাং এটা প্রধানমন্ত্রী বরাবর, সেনাপ্রধান বরাবর সবাই জাতীয়ভাবে সবাই জানে। এখানে আমি একজনকে ফোন করা, র্যাবের একজন সিওকে ফোন করা অপ্রয়োজনীয়। আমি আমার আত্মীয় স্বজনকে ঘটনাটা জানিয়েছি, আমি আমার বন্ধু বান্ধবদেরকে জানিয়েছি, কিন্তু আমি এখন র্যাবকে ফোন করতে হবে কিংবা আমি সেনাপ্রধান কিংবা সিজিএসকে ফোন করতে হবে। সিজিএসকে ফোন করার জন্য যথেষ্ট লোক আছে। এখানে একটা যদি বাড়িতে যদি কোনো আগুন লাগে তখন কি বাড়ির ছোট বাচ্চারা, মহিলারা কি সবাইকে ফোন করে? ফোন করে না। কে করে? দায়িত্বশীল লোক যিনি বাড়ির কর্তা ফোন করে। এখন আমি একজন লেফটেন্যান্ট কর্নেল ছিলাম, ওখানে আমার ঊর্ধ্বতন কর্নেল ছিল, ব্রিগেডিয়ার ছিল, মেজর জেনারেল ছিলেন। ওনারা থাকতে আমি এখন যদি একে ওকে ফোনই করতাম, সে কি কোনো সাহায্য করতে পারতো? সেখানে সাহায্য করার কোনো সুযোগ নাই, বরং আমরা অপেক্ষা করেছি যে কখন আমাদেরকে উদ্ধার করা হবে, সেজন্য দোয়া করেও অপেক্ষা করতে হয়েছে। আর আমি আমার পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে ফোন করে বলেছি যে এরকম ঘটনা, এবং কিছুক্ষণ পরে তারা টিভিতে দেখতে পাচ্ছে, সুতরাং আমি আর ফোন করারও প্রয়োজন নাই, কারণ তারা লাইভ দেখতে পাচ্ছে যে মিডিয়ারে কি হচ্ছে। এরপরে বলা হয়েছে যে আপনার ঘটনার সাথে বিভিন্ন সময় আমাকে বলা হয়েছে তদন্ত কমিটি যে আপনার সাথে ওর কথা মিলতেছে না কেন, উনি তো এটা বললো, আপনি এটা বলতেছেন কেন। আসলে বাস্তবতা হচ্ছে যে একটা ঘটনা ঘটলে কিন্তু সবাই সব কিছু দেখতে পায় না। একজন ব্যক্তি, এখানে তো ওরকম একটা গোলাগুলি হবে কিংবা বিদ্রোহ হবে এরকম কোনো সম্ভাবনা কিংবা কথা ছিল না। আমরা তো সেই চিন্তা ভাবনা করে দরবার হলে যাইনি, আমরা গিয়েছিলাম ডিজি মহোদয়ের বক্তব্য শুনতে। হঠাৎ করে সৈনিকরা ঢুকে পড়লো এবং কয়জন ঢুকলো, কয়টা গুলি হলো কিংবা কোন দিক থেকে গুলি হলো, এগুলো তো হঠাৎ করে একদম আচমকা লোক বলতে পারবে না, কিংবা বললেও সে হয়তো বলবে আমি বাম দিকে শুনছি, আরেকজন বলবে ডান দিকে শুনেছি। কেউ বলবে যে 2 জন সৈনিক ঢুকছে, কেউ বলবে 1 জন সৈনিক ঢুকছে, কেউ বলবে যে আমি 4টা গুলির শব্দ শুনছি, কেউ বলবে আমি 1টা গুলির শব্দ শুনছি। কারণ এখানে কেউই ওই সূক্ষ্মভাবে ওটা বিচার করতে ওখানে যায় নাই। হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেছে, সুতরাং সে তার আপাত দৃষ্টিতে সে যেটা দেখছে সেটাই সে বলবে। তো সুতরাং এখানে বক্তব্য সবার আলাদা আলাদা হওয়ার সম্ভাবনাই বেশি। এখানে এককভাবে যে সবার বক্তব্য এক হবে এই জাতীয় তদন্ত কমিটি চাপ দেওয়ার কারণে হয়তো মিলে গেছে কিংবা বলতে বাধ্য হয়েছে, কিন্তু বাস্তবে কিন্তু যদি এরকম চাপাচাপি করা না হতো কিংবা তদন্ত কমিটি ভয় ভীতি না দেখাতো, তবে কিন্তু বক্তব্য প্রত্যেকেরই আলাদা হতো। এখন আমার প্রসঙ্গে আসি। আমি 25শে ফেব্রুয়ারি ঘটনার 7 দিন আগে পঞ্চগড় থেকে পিলখানায় সংযুক্ত হই। আমার একটা ওই পদকের ব্যাপারে আমি রাইফেলস পদক, প্রেসিডেন্ট রাইফেলস পদক প্রাপ্ত হই আমার কাজের জন্য। সেই কাজের জন্য আমাকে ডেকে পাঠানো হয়। আমি 18 তারিখে এসে, আমি যেখানে পর্যাপ্ত রুম ছিল না, কারণ ওখানে পর্যাপ্ত অনেক অফিসার এসেছে, যার জন্য আমাদের 3 জনকে একটা রুমে দেওয়া হয়েছিল। তো আমি দেখলাম যে এখানে 3 জনের থাকাটা কষ্টকর। তো আমি, আমার পিতামাতা থাকতেন মিরপুরে রূপনগরে,
আমি সরাসরি বাসায় গিয়ে উঠি, শুধু একটা ব্যাগ এবং কিছু ইউনিফর্ম ওখানে রুমে রেখে যাই, যাতে করে প্রতিদিন এসে ওখানে ড্রেসটা চেঞ্জ করা যায়। এছাড়া আমি প্রতিদিনই বিকালবেলা চলে যেতাম প্যারেডের পরে, আর পরের দিন সকালবেলা নাস্তা করে চলে আসতাম। তো যেদিন ঘটনা ঘটে সেদিন যথারীতি প্যারেড গ্রাউন্ডে আমরা 9টার সময় দরবার হলে যাই, 9টার আগে যাই, বাট 9টা থেকে দরবার শুরু হয় এবং 9টা আনুমানিক 20-এর দিকে গোলাগুলি শুরু হয়ে যায় এবং দরবার হলে আক্রমণ করে সৈনিকরা, এবং এইটা আতঙ্কে সৈনিকরা যারা ছিল বসা তারাও পালিয়ে যায়, এবং এদের বিভিন্ন দিকে পালিয়ে যাওয়ার প্রেক্ষিতে আমি যেখানে বসা ছিলাম তার পিছনে একটা জালনা নেটের ছিল, নেটটা ছিঁড়ে তারা বের হয়ে চলে যায়। তো দেখলাম যে সবাই দৌড়ে চলে গেল, তখন আমিও আমার পিছন দিকে নেটটা দেখে আমি একটু বের হলাম যে কি হচ্ছে ঘটনা, বাইরের দিকে তাকানো, বের হয়ে দেখি যে সবাই দিক বিদিক ছুটে ছুটে পালাচ্ছে। তো আমি তখন রুমে না ঢুকে আমি দরবার হলের ডান দিকে একটু হাঁটতে হাঁটতে যাই, অর্থাৎ একটু পূর্ব দিকে একটু যাই, যার পর একটা শেড দেখি। শেডে গিয়ে দেখি যে ওখানে 2জন সৈনিক ওখানে তাদের ডিউটি ছিল, তারা ডিউটি করছিল। তো ডিউটি করে আমি তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করি যে তোমাদের কি মনে হয়, কেন এরকম ঘটনা ঘটলো, কি কারণ? তো তারা কোনো তেমন সদুত্তর না দিয়ে চুপচাপ ছিল। তো এরপরে আমি ওখানে কিছুক্ষণ অপেক্ষা করে আমি দরবার হলের দিকে আসার চেষ্টা করতে থাকি, দরবার হলে যে কি হচ্ছে বোঝার জন্য একটু দরবার হলের দিকে হাঁটা দিই। একটু এসে দেখি যে কিছু সৈনিক গুলি করতে করতে ওই দিকে আসতেছে হলের দিকে, তখন আমি আর না যাই। তারপরে আবার আরেকটু অপেক্ষা করে দেখি যে কিছু সৈনিক আরেকটা গ্রুপ আবার আমি যেখানে দাঁড়ানো ছিলাম সেই দিকে এগিয়ে আসছে, তখন আমি একটু সরে যাই এবং আমার র্যাঙ্ক ব্যাচ খুলে তুলে আমি চুপচাপ আড়ালে চলে যায়। তো তারা আমাকে দেখতে পায় নাই, অথবা দেখলেও হয়তো সৈনিক মনে করে চলে গেছে, তারা চলে যায়। এর কিছুক্ষণ পরে আমি তখন ওদেরকে জিজ্ঞাসা করি যে এদিকখানে বের হওয়ার রাস্তা কোথায়, কোন দিক দিয়ে, কোথায় কোনটা, কোন দিকে অফিসার্স কোয়ার্টার, কোন দিকে জেসিওস কোয়ার্টার। কারণ আমি কিন্তু পিলখানে কখনো চাকরি করি নাই এবং এখানে কখনো আগে ছিলামও না, যার জন্য আমার ওই পিলখানার পুরো এলাকাটা পরিচিত না। শুধুমাত্র অফিসার মেস এবং এই যে এখানে দরবার হল, এখানে আসা যাওয়া করা এবং প্যারেড গ্রাউন্ডে প্যারেড করা, যার জন্য আমি অতটা পরিচিত না। তো তাকে কিছুক্ষণ জিজ্ঞাসা করলে সে বলে যে জেসিওস কোয়ার্টার কোন দিকে দেখায়, অফিসার্স কোয়ার্টার দেখায়। আমি তখন অফিসার মেসের উদ্দেশ্যে রওনা করি, যে অফিসার মেসের যেহেতু ওই এলাকাটা চিনি, ওদিক দিয়ে নিউ মার্কেটের ওইদিকে যদি যেতে পারি। কিন্তু কিছু দূর যাওয়ার পর দেখি একটা দোতলা বিল্ডিং, সেখানে দোতলা বিল্ডিংয়ের নিচে আবার একটা স্টোর। তো আমি একটা উকি দিয়ে দেখি যে স্টোরের ভিতরে কেউ নাই, শুধু ভিতরে একটা সৈনিক বসে আছে। তখন আমি ভিতরে ঢুকে যাই এবং সেই সৈনিক, যে স্টোরম্যান, তার পাশে যে চুপ করে বসে পড়ি। তো তার সঙ্গে তেমন কথা হয় না, সেও বসে থাকে। এদিকে দরবার হলে এবং পুরা পিলখানায় গোলাগুলি চরমভাবে বাড়তে থাকে এবং অনেক গোলাগুলি চলতে থাকে। আমরা চুপচাপ বসে থাকি, সেও আমার সাথে কথা বলে না, আমিও কথা বলি না। এর পর্যায়ে প্রায় 2-3 ঘন্টা কেটে যায় এবং সেই সৈনিক আমাকে জিজ্ঞাসা করে আপনি কোথা থেকে আসছেন, আপনি কি করেন, কোন র্যাঙ্কে। তো আমি বলি আমি সৈনিক, আমি ততটা উত্তর দেইনি এবং আমি বলি পঞ্চগড় থেকে আসছি, আমি 25 রাইফেল। এই পর্যায়ে এভাবে আরও কিছুক্ষণ পরে সে সৈনিকটা বলে আমি লাইনে চলে যাই, চলেন আমি আর আপনার লাইনের দিকে চলে যাই। তো যেহেতু আমি লাইনে যেতে চাচ্ছি না, তো তাকে বললাম যে ঠিক আছে আর একটু বসেন। তো ওকে কিছুক্ষণ বসাই। এভাবে আরও 1 ঘন্টা অতিবাহিত করার পরে সে দুপুর 2-2:30টার দিকে চলে যায়। আমি সেখানে নামাজ পড়ে, জোরের নামাজটা পড়ে নিয়ে আমি চুপচাপ বসে থাকি স্টোরের মধ্যে। এরপরে বেলা 4টার দিকে দেখি যে একদল সৈনিক আমাকে ওই রুমের মধ্যে ঢুকে পড়লো এবং তারা আমাকে ধরে আমাকে রশি দিয়ে টাইট করে বাঁধলো, বেঁধে মারতে আমাকে নিয়ে শুরু করলো সামনের দিকে। তারপর পরিচয় জানতে চাচ্ছিল, পরিচয় আমি দেইনি, চুপচাপ ছিলাম, কোনো কথা বলছিলাম না। এই জন্য তারা আমাকে আরও মারধর কিংবা তাদের রাইফেলের বাটটার দিয়ে আমার পিছনে আঘাত করে, চোখের কাছে আঘাত করে। তারপরে এই পর্যায়ে এভাবে নিতে আমাকে একটা মাঠের মধ্যে নিয়ে যায় বা মাঠে নিয়ে গিয়ে সেখানে আমরা মেরে ফেলবো, ওনাকে মেরে ফেলতে হবে এসে বলতে থাকে। কিন্তু
ওই সময় একজন সুবেদার, তাদের র্যাঙ্ক পড়া ছিল, আমি দেখি সুবেদারের নাম ছিল না, তো উনি বলে যে না, ওনাকে এভাবে সবার সামনে মারিস না, তোদেরই বিপদ হবে, তোদের সাক্ষী হয়ে যাবে। তখন তারা একটু ভয় পায় যে ঠিকই তো, এভাবে সবার সামনে মারা যাবে না, তাই ওনাকে দূরে নিয়ে যায়, মারতে হবে এসব। তখন ঠিক আছে তোরা আমাকে দে বলে উনি সুবেদার সাহেব আবার আমার হাত ধরে তারপরে কিছু সৈনিকও তখন নিবৃত্ত হয়, তখন তারা আমাকে এক জায়গায় বসায়। বসার পরে আমার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে ফেলে এবং ওখানে প্রায় আধা ঘন্টা বসা রাখে। তারপরে বসে আধা ঘন্টার পরে আমাকে আস্তে আস্তে হাঁটাতে কোথায় যেন নিয়ে যাচ্ছিল, আমি ঠিক বুঝতে পারি না, কারণ চোখ বাঁধা ছিল। এরপরে দেখি যে আমি একটা কোয়ার্টার গার্ডের মধ্যে ঢুকানো হয়েছে, কোয়ার্টার গার্ডে ঢুকানো হয়েছে, যেটা কিনা আসলে সেন্ট্রাল কোয়ার্টার গার্ড ছিল না। পরে দেখেছি যে এটা আরেকটা কোয়ার্টার গার্ড ছিল সেক্টরে, সেখানে আমাকে ওরা মেরে ফেলার জন্য বিভিন্ন কথাবার্তা বলতে থাকে বারবার। আমি তখন তাদেরকে ব্যস্ত রাখার জন্য কিছু প্রশ্ন করি যে কেন এরকম করতেছেন, আপনাদের কি দাবি দেওয়া তো জানি না। তো তারা অনেক দাবি দেওয়ার কথা আমাকে শোনায় এবং সেগুলোর আমি উত্তর দিতে থাকি। এই পর্যায়ে তারা বলে এই উনি কিন্তু সময় নষ্ট করতেছে, ওনাকে মেরে ফেল, এভাবে তারা বলতে থাকে। এক পর্যায়ে তারা বলে যে ঠিক আছে ওনার সম্বন্ধে খবর নিয়ে আসি। আমি বললাম যে আমি একটি পঞ্চগড় থেকে আসছি, আপনারা খবর নিয়ে দেখেন আমার সম্বন্ধে আমি কীরকম সিও ছিলাম, কিংবা কুমিল্লায় খবর নিয়ে দেখেন কুমিল্লার সিও ছিলাম। তখন তারা খবর নিতে চলে যায়, একদল 2 জন সৈনিক খবর নিয়ে আসে, এসে বলে যে না ওনার সম্বন্ধে খবর নেওয়া হয়েছে, ওনার ইউনিটের সৈনিকরা ডিএডি ফোন ধরেনি কিন্তু SM ফোন ধরছিল এবং ওনার সৈনিকদের সাথে কথা হয়েছে যে ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, উনি ভালো, ওনার সম্বন্ধে কোনো দোষ নাই। তো সে পর্যায়ে ওনাকে কিছু করিস না বলে তারা আমাকে তালা মেরে রুমের মধ্যে রেখে দেয় এরপরে বিভিন্ন ঘটনা ঘটে। এখানে বিস্তারিত আর বলা সম্ভব হচ্ছে, বেশি সময় নষ্ট হবে, তাই বলছি না। তো প্রায় 25-26 ঘন্টা ওখানে ছিলাম ওই রুমের ভিতরে। এরপরে 26 তারিখ সন্ধ্যার সময় হঠাৎ করে উদ্ধারকারী দল, যেটা সাহারা খাতুন তৎকালীন মন্ত্রী তার আন্ডারে ছিল, তারা এসে বলে যে এখানে কেউ আসে নাকি। তখন আমি বলি যে কে আপনারা, বলে কি আমরা উদ্ধার করতে আসছি। তো আচ্ছা, তো তখন তারা আমাকে তালা খুলে বের করে নিয়ে আসে। তো এই হচ্ছে আমার ঘটনা। এর মধ্যে থেকে আমি যেহেতু বহিরাগত ছিলাম, বাইরে থেকে এসেছিলাম, এখান থেকে আমার সাথে কোনো সৈনিকের কথা হয়নি, আমার সঙ্গে কোনো অফিসারের কথা হয়নি, এবং পুরা ঘটনার ভিতরে আমার সাথে কারো দেখাও হয়নি। মানে দেখা হয়েছে 2 জন সৈনিক যারা শুধু প্রথম দিকে ছিল, এছাড়া এরপরেও আমাকে বলা হচ্ছে যে উনি জড়িত ছিলেন এবং উনি ঘটনার একজন তো মিডিয়ার সঙ্গে সবাই কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, এবং মিডিয়ার সঙ্গে কথা বলে যে আমি কোনো কিছু লাভবান হব সেরকম সম্ভাবনা নাই দেখে হয়তো এতদিন বলা হয়নি। তো আমি আমার বক্তব্য এবং যে ইলিয়াস সাহেব যে ভিডিওটা তৈরি করছেন এবং অন্যান্য আরও অনেক ভিডিও মার্কেটে প্রচলিত আছে, আমার বক্তব্য আমি তুলে ধরলাম। এখন বিবেচনার বিষয় আপনারা এটাকে কিভাবে দেখেন সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।